আবু সাইদ হত্যার তদন্ত প্রতিবেদন 14 জুলাইয়ের মধ্যে দাখিলের নির্দেশ। গোপালগঞ্জে 6 যানবাহনের সংঘর্ষ, প্রাণ হারালেন হাইওয়ে পুলিশ সহ 2 জন। শত কোটি টাকার মহাপ্রকল্প 9 বছরেও চালু হয়নি খাসচর আরিচা নৌরুট। মুন্সিগঞ্জের দিঘির পাড়ে একটি সেতুর অভাবে লক্ষাধিক মানুষের দুর্ভোগ। এটিএন নিউজ দেখছেন। দেশের খবরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুল ফিরদাউস কবিতা। এতক্ষণ শুনছিলেন নাসির ফ্লোট গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো। এবারে পুরো খবর। জুলাই গণ অভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলার তদন্ত প্রায় শেষ। এই তথ্য জানিয়ে প্রসিকিউশন নতুন করে সময় আবেদন করলে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী 14 জুলাই পর্যন্ত সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের 3 মামলায় 9 পুলিশ সদস্য সহ 11 জনকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। রংপুরে আবু সাইদ হত্যা মামলার 4 আসামি, গাজীপুরের কোনাবাড়িতে হৃদয় হত্যা মামলার 5 আসামি এবং যাত্রাবাড়িতে ইমাম হোসেন তাইম হত্যা মামলার 2 আসামি সহ মোট 11 জনকে হাজির করা হয়। প্রসিকিউশনের সময় প্রার্থনার পরিপ্রেক্ষিতে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এসব মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন করে সময় দেন। গোপালগঞ্জে 6টি যানবাহনের সংঘর্ষে এক হাইওয়ে পুলিশ সদস্য সহ নিহত হয়েছেন 2 জন। আহতের সংখ্যা অন্তত 20 জন। রোববার মধ্যরাতে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে এই দুর্ঘটনাটি ঘটে। প্রতিনিধি সজীব বিশ্বাসের পাঠানো তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। রোববার রাতে ঢাকা থেকে খুলনার পথে ছেড়ে যায় আরমান পরিবহনের একটি যাত্রীবাহী বাস। পথে দ্রুতগতির বাসটি গোপালগঞ্জের গোপীনাথপুর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। ক্ষতিগ্রস্ত বাস থেকে যাত্রীদের উদ্ধারের সময় তার উপর আছড়ে পড়ে দ্রুতগতিতে আসা আরও 3টি বাস ও একটি প্রাইভেট কার। রাত 2:30 থেকে 3:30 পর্যন্ত 6টি পরিবহনের এমন সংঘর্ষে ঘটনাস্থলে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এটিএসআই রফিকুজ্জামান ও আরমান পরিবহনের হেলপার সেলিম হোসেন ব্যাপারী নিহত হন। আরমান পরিবহন এসে পিছন থেকে দিল মেরে আমি আবার ভয়তে সরে গেছি। পরে এবারে আসতে আসতে দেখি ড্রাইভার নাই, যাত্রী আহত হয়ে পড়ে হয়েছে। হেল্পার মারা গেছে। খুলনা চট্টগ্রাম গ্রামে খুলনাগামী গাড়ি আরমান পরিবহন এসে ওকে পিছন থেকে মেরে দেয়। দেখলাম একটা গাড়ি এসে ওই যে গাড়িটার পিছনে ট্র্যাক মারছিল তার পিছনে একটা গাড়ি মানে ঠেলতে আসে ইচ্ছা মতো, কিন্তু আমরা আগে দেখলাম তার পিছনে একটা এসি বাস পুরো ভিতরে ঢুকে দিচ্ছে, মানে ড্রাইভারের সিট সহ হেলপার সহ মানে পুরো প্যাকেটের পড়ে আছে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠান। আমরা সবাই লাফ দিয়ে নিচে পড়ে যাই। এই যে জমিটা দেখতেছেন, গতিবিধি দেখে গাড়ি গতিবিধি দেখে আমরা এখানে লাফ দিয়ে চলে যাই, যে কারণে আমরা আর কি দুর্ঘটনা থেকে রক্ষা পাই। সৃষ্ট যে বাসগুলো সেগুলো আমরা আটক করে থানা হেফাজতে নিয়েছি। যানজট ছিল, দীর্ঘ যানজট আমরা নিরসন করেছি এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিই। দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সরিয়ে নেওয়ার 2 ঘণ্টা পর ঢাকা খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। তুনাজিনা তুনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। অন্যান্য প্রসঙ্গ। প্রায় 100 কোটি টাকা খরচে সড়ক নির্মাণ হলো, অথচ 9 বছরেও চালু হলো না খাসচর আরিচা নতুন নৌরুট। উদ্বোধনের আগেই চলাচলের অযোগ্য জাতীয় মহাসড়কটিও। ফলে উত্তর দক্ষিণাঞ্চলের মানুষের আকাঙ্ক্ষা আটকে রইল অপেক্ষার সেই ফাঁদেই। পাবনা থেকে ঋত্বিজয়ের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মিলন মাহমুদ। পাবনা থেকে যমুনা সেতু হয়ে সড়ক পথে রাজধানীর দূরত্ব প্রায় 233 কিলোমিটার। বিকল্প কাজিরহাট আরিচা নৌরুট দিয়ে গেলে পথ প্রায় অর্ধেক, মাত্র 147 কিলোমিটার। তবে তাতেও ঝক্কি। ফেরিতে 15-16 কিলোমিটার নদীপথ পাড়ি দিতে সময় লাগে 1.5 ঘন্টা, অথচ কাজিরহাটের 8 কিলোমিটার ভাটিতে খাসচর থেকে আরিচা নৌপথের দূরত্ব মাত্র 4.5 কিলোমিটার। ফেরিতে সময় লাগবে মাত্র 20 মিনিট।
ফেরিঘাট খাসচরে নিয়ে যাতায়াত সহজ করতে 2018 সালে 98 কোটি টাকা ব্যয়ে পাবনার বাঁধেরহাট থেকে রাখালগাছি পর্যন্ত প্রায় 11 কিলোমিটার জাতীয় মহাসড়ক নির্মাণ করে সড়ক বিভাগ। কিন্তু ঠিকাদারের অনিয়ম দুর্নীতিতে উদ্বোধনের আগেই সড়ক ভেঙে যাওয়ায় মুখ থুবড়ে পড়ে প্রকল্পটি। কয়েক দফা সংশোধিত প্রকল্প প্রস্তাবনা হলেও দীর্ঘ 9 বছরে তা আর এগোয়নি। বিপুল ব্যয়ে নির্মিত মহাসড়কটির এমনই বেহাল দশা। বড় বড় গর্ত, খানাখন্দে চলাচলের অযোগ্য, ফলে সুবিধার পরিবর্তে দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে স্থানীয়দের স্বপ্নের এ সড়কটি। প্রথম বললো যে এই রাস্তার মাথায় মানে ফেরিঘাট হবে। আমাদের জমি জমা তো পয়সা পাতি কিছুই পেলাম না, মানে সবই এইভাবে চলে গেল। কাশমোর যাবেন বলে আমাকে রাইটে আসা নাকি নষ্ট রাস্তা হয়েছে, হারা নাই, ভাঙা চোরা। এই রাস্তাটা ভালো হলে পারে আমাদের জন্য উপকার হয়। কাছাকাছি নিয়ে যায় যদি কোনো ঘাট করে সরাসরি পারাপারের ব্যবস্থা করে, তাহলে সবার জন্য, যাত্রী, চালক এবং সবার জন্যই ভালো হয়। নতুন প্রস্তাবনা অনুযায়ী খাসচরে ফেরিঘাট স্থানান্তরে নির্মাণ করতে হবে 2টি সেতু সহ আরো প্রায় 5 কিলোমিটার সংযোগ সড়ক। অধিগ্রহণ করতে হবে 36.59 হেক্টর জমি। সংস্কার করতে হবে আগের সড়কটিও। সব মিলিয়ে ব্যয় হবে আরো 978 কোটি টাকা। পাবনা থেকে ঢাকা যে দূরত্ব, সেটা সড়ক পথে 86 কিলোমিটার এবং নৌপথে 8 কিলোমিটার কমবে। এর ফলে বৃহত্তর রাজশাহী, পাবনা, নাটোর আছে এলাকার জনগণের একটা আর্থসামাজিক বিপ্লব ঘটবে। খাসচর আরিচা ফেরি সংযোগ চালু হলে এটি হবে পাবনা সহ উত্তর ও দক্ষিণাঞ্চলের 10 জেলার ঢাকা যাতায়াতের সংক্ষিপ্ততম পথ। বৈপ্লবিক পরিবর্তন আসবে এই অঞ্চলের অর্থনীতিতেও। ঋদ্ধিজয়, এটিএন নিউজ, পাবনা। দেশের খবরে আছি, সময় হলো একটা বিরতির, এরপর আরো জানিয়ে ফিরছি। জাফলংয়ে 2 উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ, যুবদল নেতা বহিষ্কার। ঈদের লম্বা ছুটি শেষে আবারও কর্মব্যস্ত বেনাপোল স্থলবন্দর। দেশের খবরে বিরতি থেকে ফিরে এসে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার দিঘিরপাড় বাজারের পশ্চিম পাশ দিয়ে বয়ে গেছে পদ্মার শাখা নদী। এই নদীর ওপর আজও নেই কোনো সেতু, একমাত্র ভরসাই ট্রলার। ঝড় তুফানে রাত বিরাতে চরম ভোগান্তি এই পথে যাতায়াতকারী লাখো মানুষের। আমাদের মুন্সিগঞ্জ প্রতিনিধি ভবতোষ চৌধুরী নুপুরের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সেতু নেই, তাই ঘাটে এসে ট্রলারের জন্য অপেক্ষা। নদীর দুই পাড়ের মানুষ মুন্সিগঞ্জ সদর, টঙ্গিবাড়ি উপজেলা বা রাজধানী ঢাকায় যাবেন ট্রলারে। ফিরতেও হবে এই ট্রলার ভরসা করে। ঝড় তুফানে ঝুঁকিপূর্ণ চলাচল, রাত বিরাতে ট্রলার না পাওয়া, অতিরিক্ত ভাড়া আদায় এবং সময়ক্ষেপণ এ পথের যাত্রীদের নিত্যদিনের ভোগান্তি। যাবার টাইমে গেছি 50 টাকা দিয়ে, আসার টাইমে আসলাম 150 টাকা ভাড়া দিয়া। এই জায়গা যদি একটা ব্রিজ হইতো তাহলে তো মনে করেন 50 টাকা দিয়ে বাসে যেতাম। ছোটখাটো সাধারণ ব্যবসায়ী আমাদের রাত্রেবেলা যাইতে অনেক সময় 9টা, 10টা, 11টা বাজে যায় দিঘিরপাড় যাইতে। আমরা খেয়াঘাটে গিয়া খেয়া পাই না। একটি সেতুর দাবি দীর্ঘদিনের, গণমাধ্যমে সংবাদও কম হয়নি। সেতু হলো না আজও। একটি সেতু হলে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি, শরীয়তপুরের নওপাড়া, চর আত্রা এবং চাঁদপুরের হাইমচর সহ অন্তত 11 ইউনিয়নের মানুষ উপকৃত হতো। 8-10টা ইউনিয়নের প্রায় 10 থেকে 20 হাজার মানুষ এই নদীর কারণে কৃষি পণ্য আনতে পারে না। ট্রলার না পাওয়ার কারণে আমাদের কম মূল্যে সমস্ত পণ্য বিক্রয় করতে হয়। এই ব্রিজটা যদি অতি দ্রুত সরকার বাস্তবায়ন করতো তাহলে আমরা সরকারের কাছে খুবই কৃতজ্ঞ থাকতাম। অবশেষে স্থানীয় সরকার প্রকৌশল দপ্তর জানিয়েছে 100 মিটার দৈর্ঘ্যের একটি সেতু এবং নদীর পশ্চিম পারে 4 কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণের পরিকল্পনা তাদের রয়েছে। মাটি পরীক্ষা ও প্রাথমিক জরিপ সম্পন্ন করেছে বুয়েটের বিশেষজ্ঞ দল। আমরা আশা করছি খুব দ্রুতই সয়েল টেস্টের প্রেক্ষিতে ডিজাইন ইউনিট থেকে ডিজাইন অনুমোদন হলে বাস্তবায়ন ফেজে এসে বৃষ্টি শুরু করা হবে হয়তো। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সাতক্ষীরায় মাদক ও অস্ত্রসহ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রিফাত আমিনের ছেলে সাফায়েত সরোয়ার রুমনকে আটক করেছে যৌথ বাহিনী। দুপুরে শহরের আব্দুর রাজ্জাক পার্ক এলাকায় আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি রিফাত আমিনের বিলাসবহুল বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী। রুমন দোতলা থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করলে যৌথ বাহিনী তাকে আটক করে। সেনাবাহিনীর সাতক্ষীরা ক্যাম্পের মেজর ইফতেখার আহমেদ জানান, বাড়িটি থেকে একটি রাইফেল, একটি তলোয়ার,
3 শতাধিক ইয়াবা ও মদ উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রুমনের মা রিফাত আমিন সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী ও আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। সিলেটের জাফলংয়ে 2 উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার অভিযোগে জাহিদ খান নামে এক যুবদল নেতাকে বহিষ্কার করেছে সিলেট যুবদল। সকালে সিলেট জেলা যুবদলের সভাপতি মোমিনুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানান, বহিষ্কৃত জাহিদ খান গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে প্রাথমিক সদস্যপদ বাতিল সহ তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে জানানো হয়েছে। শনিবার জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের গাড়িবহর আটকে বিক্ষোভ করেন স্থানীয় যুবদল ছাত্রদলের নেতাকর্মীরা। যশোরের অভয়নগরে হাসান শেখ নামে এক কুয়েত ফেরত ব্যক্তির গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। সকালে উপজেলার নাওলি গ্রামের একটি ঘেরের পাড় থেকে হাসান শেখের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত হাসান ওই গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তার বড় ভাই জানান, হাসান 8 বছর কুয়েতে ছিলেন, 2.5 মাস আগে দেশে ফিরে বিয়ে করেন। গতরাতে বন্ধুদের সাথে দেখা করতে বের হন, পরে আর বাড়ি ফিরেননি। আজ সকালে হাসানের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় গ্রামবাসী। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। জিজ্ঞাসাবাদের জন্য সাগর, জামিল, চঞ্চল নামে 3 যুবককে হেফাজতে নিয়েছে পুলিশ। দেশের খবরে আছি, নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। ফিরে এসে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরের সাথে আছি আমি জান্নাতুল ফিরদাউস কবিতা। ঈদের ছুটির কারণে টানা 10 দিন বন্ধ থাকার পর দেশের সবচেয়ে বড় স্থল বন্দর বেনাপোল দিয়ে আবারও শুরু হয়েছে আমদানি রপ্তানি বাণিজ্য। সকাল থেকে বেনাপোল পেট্রোপোল বন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়। বেনাপোল সি&এফ অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি খায়রুজ্জামান মধু জানান, ঈদ উপলক্ষে 5 জুন থেকে 14 জুন পর্যন্ত বেনাপোল বন্দরের সঙ্গে ভারতের পেট্রোপোল বন্দরের সব ধরনের আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকে। তবে 2 দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক ছিল। ছুটি শেষে আমদানি রপ্তানি স্বাভাবিক হওয়ায় আবারও বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য। শুনছিলেন ঈদের ছুটি শেষে আবার আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে বেনাপোল বন্দর দিয়ে। বেনাপোল বন্দর থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদেরকে প্রতিনিধি আহমদ আলী শাহিন। ঈদুল আজহা উপলক্ষে টানা 10 দিন বন্ধ থাকার পর আজ রোববার সকাল থেকে বেনাপোল ও ভারতের পেট্রোপোল বন্দরের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। 12টা পর্যন্ত বেনাপোল থেকে 50 থেকে 60 ট্রাক পণ্য ভারতে রপ্তানি হয়েছে। আমদানি কার্যক্রম এখনো শুরু হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছেন খুব দ্রুতই আমদানি কার্যক্রম শুরু হবে। বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, ঈদুল আজহা উপলক্ষে 5 জুন থেকে 14 জুন পর্যন্ত টানা 10 দিন সরকারি ছুটি থাকার কারণে এ সময় বেনাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য সহ বন্দরের সকল কার্যক্রম বন্ধ ছিল। ছুটি শেষে আজ সকাল থেকে 2 দেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য পুনরায় শুরু হয়েছে। বৃষ্টির মধ্যে চলছে বন্দরের লোড আনলোড কার্যক্রম। কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বেনাপোল বন্দর এলাকায়। আহমদ আলী শাহিন, ATN নিউজ, বেনাপোল, যশোর। এই ছিল দেশের খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।